হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এমন একটি তথ্য দিতে চলেছি, যে তথ্যটি শুনে আপনারা হয়তো অনেক খুশি হবেন এবং এই তথ্যটি শোনার পর আপনার অনুভূতিটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যে মানুষটি আ গাজায় গণহত্যা চালিয়েছে, যে মানুষটি লেবাননে গণহত্যা চালিয়েছে, যে মানুষটির হাতে অসংখ্য ইরানিদের রক্ত লেগে আছে। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমি বলছিলাম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। এবং বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছে যে সে নাকি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং ২০২৪ সালের শেষের দিকে তিনি সর্বপ্রথম প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয় এবং এরপর তার একটি সফল অস্ত্রোপচার হয় এবং সাম্প্রতিক বিভিন্ন মেডিকেল রিপোর্টে তার টিউমার ধরা পড়ে এবং চিকিৎসকরা জানায় যে সে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এবং আপনারা খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে সে অনেকদিন যাবৎ মিডিয়ার বাইরে ছিল। বিভিন্ন ইরানি মিডিয়ায় এও রিপোর্ট করেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু নাকি মারা গিয়েছেন। হয়তো তখন তিনি ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছিল। তো বিষয় হচ্ছে যে হয়তো সে এই ক্যান্সার থেকে ওভারকাম করতে পারবে। তার হয়তো খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু তার বয়সটা যদি আপনি খেয়াল করেন, তার বয়স হচ্ছে ৭৫ বছর এবং এই বয়সে ক্যান্সারের মতো একটা রোগ থেকে ওভারকাম করা খুব একটা সহজ নয়। এখন বিষয় হচ্ছে যে সে কি তার শরীরের এই কন্ডিশন নিয়ে সে কি আরো যুদ্ধ করবে? সে কি তার তো আবার যুদ্ধ না করলে হয় না। কারণ সে যদি যুদ্ধ না করে তার কিন্তু আদালত থেকে কিন্তু ফোন আসে। তাকে আদালতে হাজিরা দিতে হবে। কারণ তার বিরুদ্ধে অসংখ্য মামলা ঝুলছে আদালতে। দুর্নীতি মামলা থেকে শুরু করে হত্যা মামলা। তো সে সবসময় যুদ্ধে ব্যস্ত থাকে, কারণ সে যেন এই সে যেন এই মামলাগুলো থেকে দূরে থাকতে পারে। তো সে অলওয়েজ একটা ক্রাইসিস রাখে দেশের মধ্যে। অলওয়েজ একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ রাখে, যেন তাকে এই মামলা-টামলা থেকে দূরে থাকতে হয়। এখন কথা হচ্ছে যে সে সামান্য মামলা থেকে দূরে থাকার জন্য সে গাজায় যুদ্ধ করেছে, সে লেবাননে যুদ্ধ করেছে এবং সর্বশেষ ইরানে যুদ্ধ করেছে। এবং এরপর সে টার্গেট করছে তুর্কি এবং পাকিস্তানকে। তার মানে এট এনি কস্ট তাকে অলওয়েজ যুদ্ধের মধ্যেই থাকতে হবে। কারণ যুদ্ধ না করলে তাকে এই আদালতের সামনে হাজিরা দিতে হবে। অলওয়েজ একটা ক্রাইসিস মোমেন্টে রেখে সে সবসময় এসব মামলা থেকে বেঁচে থাকতে চায়। কিন্তু কতদিন থাকতে পারবে সে? কোনো না কোনো সময় তো তাকে ধরা দিতে হবে। একটা মানুষের জন্য সারা পৃথিবীর ৮০০ কোটি মানুষ ভুগছে, শুধুমাত্র একটা মানুষের জন্য। এখন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে গিয়েছে এবং পাকিস্তানের মাধ্যমে একটি আহ, পাকিস্তানের মাধ্যমে আমেরিকার সাথে একটি আলোচনা চলছে, সরাসরি না। তো ইরান যেটি বলেছে যে তাদেরকে কোনোভাবে জোর করে কোনো আলোচনা বসাতে পারবে না আমেরিকা, যেটা আমেরিকা চাইছে। প্রয়োজনে ইরান দীর্ঘদিন যাবৎ যুদ্ধের জন্য প্রস্তুতি রয়েছে ইরানের, কিন্তু তাও আমেরিকার কোনো চাপের কাছে তারা মাথা নত করবে না। ইরানের যে দাবি অণুস্ফোরণের উপর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচি, ইরান এইসব বিষয়ে কোনো ছাড় দিবে না এবং এসব বিষয়ে ছাড় দিয়ে কোনো ধরনের আমেরিকার সাথে কম্প্রোমাইজ করবে না। কিন্তু ওদিক দিয়ে আমেরিকাও কিন্তু এতে ছাড় দিতে নারাজ। সো দুপক্ষের এরকম ছাড় দিতে নারাজের কারণে মধ্যপ্রাচ্য কিন্তু একটি অনেক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অলরেডি আমেরিকা মধ্যপ্রাচ্যে ২টি রণতরী পাঠিয়ে দিয়েছে এবং খুব বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যে। এবং এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় ১৫টি দেশ ইরান থেকে তাদের নাগরিককে সরিয়ে নিচ্ছে। এর মধ্যে হচ্ছে ভারত অন্যতম। তো তাদের হাতে হয়তো এরকম কোনো তথ্য রয়েছে যে হয়তো আমেরিকা খুব ভয়ানক কোনো হামলা করতে পারে। এখন হচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতি যদি এরকম থাকে, তাহলে আমাদের মতো দেশগুলো, বাংলাদেশও কিন্তু এর দ্বারা খুব বাজেভাবে এফেক্ট হবে।
এখন দেখার বিষয় সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখন এই অনির্দিষ্টকালের জন্য যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি আসলে কতদিন চলবে জানি না। এখন দেখা যাক। ধন্যবাদ।